প্রায় 400 বছরেরও অধিক পুরনো একটি প্রাচীন কবর। কারা ঘুমিয়ে আছে এই কবরে তা জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1776 সালের কবর। খুবই অল্প বয়সী দম্পতি, কি হয়েছিল তাদের সাথে? বাংলার আকাশ প্রথম জয় করেছিলেন যে নারী, হ্যাম ফ্যাসল, দুর্ঘটনায় যিনি মারা যান, তার কবরও নাকি এখানে। ঢাকার ওয়ারিতে 400 বছরেরও পুরনো একটি খ্রিস্টান কবরস্থান। ভেতরের সাইনবোর্ডে প্রতিষ্ঠার সাল উল্লেখ আছে 1600 সাল, সেই হিসেবে বয়স পেরিয়েছে 400 বছর। বন্ধুরা, আমি শেখ হাসিব। আমি এখন দাঁড়িয়ে আছি আর্মেনিয়ান কবরস্থানে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই আর্মেনিয়ান কবরস্থানের প্রায় 400 বছরের পুরনো এই কবরস্থানের ইতিহাস আমি আপনাদেরকে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। তাই সবাই সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই শ্রীমেটটিতে ঢোকার জন্য এই যে সুন্দর দৃষ্টিনন্দন গেটটি দেখছেন, পূর্বে এটি আরো সুন্দর ছিল, কিন্তু ধসে যাওয়ার ফলে এটিকে আবার নতুন করে সংস্কার কাজ চলছে। বন্ধুরা, আমি হাঁটছি, এই সেই রাস্তা, একটা মানুষের নিশ্চিত গন্তব্যে যাওয়ার সেই রাস্তা। ঢাকা শহরের ইতিহাস যখন থেকে শুরু, এই কবরস্থানের ইতিহাসও ঠিক তখন থেকেই শুরু। কিন্তু অনেকে বলে থাকেন যে এটি তার থেকে বেশি নাকি পুরনো। এই যে যেটি দেখছেন, এটাই কিন্তু একটি কবর। এর অবস্থা দেখুন যে কত বছরের, তা দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে ভেতরে যেটা দেখছেন, এই মূল অংশটাই মূলত কবর। আপনারা দেখুন বন্ধুরা, এই পোড়া মাটির, এই লাল মাটির ফলকে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এটা কত প্রাচীন এবং কত বছরের পুরনো। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটিকে আর বলা লাগে না, এটি কত বছরের পুরনো একটি কবর। এটি কার কবর, বয়স কত, কিছুই এখানে লেখা নাই। কিভাবে থাকবে? বহু বছর, প্রায় 400 বছর পর্যন্ত এই কবরগুলো এভাবেই সাক্ষী হয়ে, ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সে সময় এই ঢাকায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে বণিকরা আসছিলেন ব্যবসা অথবা ধর্ম প্রচারের জন্য। তাই সবকিছুর মতো প্রয়োজন হয়েছিল সমাধি ক্ষেত্রের। পর্তুগিজ, ডাচ, ফার্সি, আর্মেনিয়ান, গ্রিক, ইংরেজ, এমনকি মিশরীয়রাও দলে দলে আসতে থাকেন এই ঢাকায় ব্যবসা অথবা ধর্ম প্রচারের জন্য। এটি রবার্ট ক্রফট এবং এলিজাবেথ ক্রফটের কবর। সম্পর্কে তারা স্বামী স্ত্রী ছিলেন। মাত্র 2 মাসের ব্যবধানে মারা যান এই দাম্পত্য। মৃত্যুর সময় রবার্ট ক্রফটের বয়স ছিলেন মাত্র 27 এবং এলিজাবেথ ক্রফটের বয়স ছিলেন 23। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কাজ করতেন তারা। 1815 সালের কবর এটি উইলিয়াম জুটিলের, যিনি ছিলেন অ্যাঙ্গেল এস্টাবলিশমেন্টের সার্জেন্ট। 200 বছরেরও বেশি বিদেশ ভুঁইয়ে ঘুমিয়ে আছেন। ইনি জোহান জোফানি, একজন জার্মান প্রখ্যাত চিত্রশিল্পী। তার শিল্পী জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন ইংল্যান্ডে। 1787 সালের নাগাপন ঘাট নামে তিনি এই তেল রঙের চিত্রটি অঙ্কন করেন। ইউরোপীয় কোন শিল্পীর আঁকা এটিই ঢাকার প্রাচীনতম ছবি। দেখা যায় ছোট্ট একটি নদীর পাড়েই দুর্গের মতো একটি স্থাপনা। ছবিতে দেখা সেই স্থাপনা এটি অলম্ব সাহেবের কবর। খুবই নিকটবর্তী ছিল নদী, কালের গর্ভে হারিয়ে গেছে, এখন কেবল ইট কাঠ পাথরের শহর। বন্ধুরা, আমার পেছনে যেটি দেখছেন, এটিকে আবার ভুল করে ভাববেন না এটি রাজপ্রাসাদ। বন্ধুরা, এটি একটি কবর। আসলে কতটা ক্ষমতাশালী, কতটা ধনবিত্ত মানুষ না হলে তার কবরটি এমনভাবে নির্মিত করা হয়। এটিকে আপনারা দেখে কখনো ভাববেন যে এটি একটি কবর? এটি 400 বছরের পুরানো কবর। বন্ধুরা, এই কবরটির পূর্বে যে হাল ছিল, এই কবরটি ছিল একদমই প্রাচীন একটি কবরের মতো অবস্থা। এটিকে আবার সুন্দরভাবে নির্মাণ করছেন। এটি সেই কলম্বো সাহেবের কবর। আমি এই কবরের, কলম্বো সাহেবের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির উনি একজন শক্তিশালী কর্মচারী ছিলেন এবং বাংলাদেশের পাট শিল্প সর্বপ্রথম তিনিই চালু করেন। আমি বলতে পারি বাংলাদেশের
পাট শিল্পের গডফাদার ছিলেন তিনি। তো তার ইতিহাস আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু বলার চেষ্টা করব প্রিয় বন্ধুরা। এটি সেই কলম্বো সাহেবের কবরের মধ্যে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি এই কবরের ভেতরে। কেমন একটা গন্ধ। আর এখানে যে দেখছেন 3টা কবর দেখছেন, আসলে এখানে তো একজন মানুষের কবর। আমি ইতিহাস ঘেটে যা দেখলাম, এখানে একজন মানুষের কবর ছিল, কিন্তু এখানে 3জন কেন এভাবে তারা করে রেখেছেন আমার ঠিক জানা নেই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি একা একা আজকে এই কবরের এখানেই এসেছি, আমার সাথে কেউ নেই। এবং এর ভেতরেও, এই গোরস্থানের ভেতরেও, এই কবরস্থানের ভেতরে কোনো মানুষ নেই। বন্ধুরা, কলম্বো সাহেব, যিনি ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন উচ্চপদের কর্মকর্তা। ইতিহাসে কলম্বো সাহেবের সঠিকভাবে কোনো পরিচয় পাওয়া যায়নি, কিন্তু তাতে তার কোনো গ্রহণযোগ্যতা কমেনি। পৃথিবীর নিয়মে 1787 সালে তিনিও চলে গেলেন ওপারে। এবার শোনাবো জ্যানেট রেমরি ভ্যান ট্যাসেলের গল্প। বাংলার আকাশ প্রথম জয় করেন যে নারী। সময়টা 1892 সালের মার্চ মাস। ঢাকার শহর। ঢাকার নবাব আহসানুল্লাহ মার্কেনি বেলুন কোম্পানির মালিক ভ্যান ট্যাসেলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন বেলুন প্রদর্শনের জন্য 13 অথবা 16 মার্চের বিকেলবেলা। বুড়িগঙ্গার পাড়ে নবাব বাড়ির আশেপাশে হাজার হাজার মানুষ ভরে গেছে। সবাই অধিক আগ্রহে দেখবে অ্যাডভেঞ্চার প্রিয় মহিলা জ্যানেট রেমরি ভ্যান ট্যাসেলের বেলুন ওড়ানো। ওই দিনের আবহাওয়া ছিল স্বাভাবিক দিনের চেয়েও খারাপ, বেলুন ওড়ানোর জন্য অনুপযোগী। কিন্তু এত মানুষের প্রত্যাশার চাপে বেলুন জেনিকে নিয়ে উঠে গেল 600 ফিট উপরে। পরিকল্পনা মাফিক হলো না কিছুই। 3 মাইল দূরে গিয়ে বেলুন পড়ল গাছের উপরে। সেই গাছ থেকে পাশ বেয়ে নামার সময় ভ্যান ট্যাসেল আহত হন, পরবর্তীতে হাসপাতালে মারা যান। বাংলার মানুষকে বিনোদন দিতে এসে নিহত হওয়া সেই বেলুন চালকের কবর রয়েছে এই গোরস্থানে। দুঃসাহসী নারী ভ্যান ট্যাসেলকে বাংলার মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা এবং তার আত্মার শান্তি কামনা করছি। ভারতবর্ষের উপনিবেশিক ইউরোপিয়ান শক্তি অনেকগুলোই ছিল, কিন্তু অভিবাসী ছিল শুধুই আর্মানিয়ানরা। তারা শোষণ করতে নয়, তারা থাকতে আসে, তাই বিয়ে এবং অন্যান্য ভাবে স্থানীয়দের সাথে মিশে যায়। ঢাকার আরমানি টোলা তাদেরই সৃষ্টি। মা মেরির ভাস্কর্যে সম্মিলিত যে কবরটি দেখছেন, এটি এলিজাবেথের কবর। মার্কার ডেভিডের স্ত্রী মারা যান 1878 সালে 29 বছর 8 মাস বয়সে। এটি বিখ্যাত আর্মানিয়ান জমিদার ও বণিক নিকোলা পগোজের কবর, যিনি ছিলেন ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা। 1876 সালে মারা যান তিনি। একই বছরে মারা যান তার 4র্থ সন্তান। পাশেই রয়েছেন অনুরূপ দেখতে তারও কবর। এখানে এসে একটা ব্যাপারে দেখতে পেলাম, যারা শহীদ আছেন তারা সবাই অল্প বয়সী ছিল। কারণ কি? একটি ধারণা করাই যায়, মহামারী। গল্প উপন্যাসে পড়েছি এই বাংলায় প্রায় মহামারী দেখা দিত, হাজার হাজার মানুষ মারা যেত, গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যেত। ভিন্ন আবহাওয়ায় ভিন্ন দেশের মানুষগুলো হয়তো এদেশের আবহাওয়ায় অভ্যস্ত হয়ে উঠতে পারেনি এবং ম্যালেরিয়ার উপদ্রব ছিল মারাত্মক। বন্ধুরা, এই খ্রিস্টান কবরস্থানে এসে আমি শুধু আমার নিজের মৃত্যুর কথা ভাবছি। পৃথিবীতে কি নিয়ে এলাম আমি, কি নিয়ে যাব আমি পরকালে। এই যে এখানে যারা শুয়ে আছে দেখুন, পৃথিবীতে এদের কিন্তু ধন দৌলত যশ খ্যাতির কোনো অভাব ছিল না, কিন্তু দিন শেষে তার শেষ ঠিকানা এটাই। আপনাদের বলছি, যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন, অন্যের হক মেরে খাচ্ছেন, অফিসের বস হয়ে কর্মচারীর হক মেরে খাচ্ছেন, অফিসের ম্যানেজার হয়ে এমপ্লয়ীদের সাথে খারাপ ব্যবহার করছেন, এমপ্লয়ীদের প্রমোশন আটকে দিচ্ছেন, এমপ্লয়ীদেরকে নির্যাতিত করছেন, আমি তাদেরকে বলছি, আপনাদের শেষ ঠিকানা এটা। মৃত্যুর পরে হিসাব আপনাকে আল্লাহকে দিতে হবে। তাই এখনই আজকে থেকে আপনারা ভালো হন এবং মানুষের সাথে ভালো ব্যবহার করুন, সদাইবান হন। একটা কথা সবসময় কান খুলে শুনে রাখবেন, মৃত্যু যার অনিবার্য তার বিনয়ী হতে হবে, তার বিনয়ী হওয়া উচিত। তাই বন্ধুরা, এই খ্রিস্টান কবরস্থানে এসে খুবই ভালো লাগলো। এবং যারা সমাজে মানুষের সাথে খারাপ ব্যবহার করুন, তারা অন্তত কবরস্থানে আসুন। যে কোনো কবরস্থানে এসে তারা দেখুন কত ধনী ধনী মানুষ তার কবরস্থানে শুয়ে আছে। তারা পৃথিবীতে যখন বেঁচে ছিল তাদের কিন্তু অনেক ক্ষমতা ছিল, অনেক পাওয়ার ছিল। তারা মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, মানুষকে অত্যাচার করেছে, কিন্তু দিন শেষে তাকে এই কবরে শুতে হয়েছে।
তাই বন্ধুরা, আজান দিচ্ছে, আমি রাত হয়ে যাচ্ছে, আমি এই কবরস্থান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন। মনে রাখবেন, মানুষ হয়ে মানুষকে যদি ভালো না বাসতে পারেন, তবে পৃথিবীতে আপনার মতো ছোট এবং কলঙ্কিত মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। তাই সবাই ভালো থাকুন। ধন্যবাদ।